নতুন করে মুসলিম ধরপাকড় ও নির্যাতন বাড়ছে ভারতে। শিকার হচ্ছে রাজনৈতিক বলের। দেশটিতে মুসলিম হয়ে জন্ম নেয় কি অপরাধ? পুতিনের নির্দেশে রাশিয়ার বিশাল পারমাণবিক মহড়া। উদ্বেগে পশ্চিমারা। একই মস্কোর হুঁশিয়ারি নাকি নয়া যুদ্ধের প্রস্তুতি? কিডনি রোগীদের বাঁচার নতুন আশা। রক্তের গ্রুপ না মিললেও করা যাবে কিডনি প্রতিস্থাপন। কি এই প্রযুক্তি, কিভাবে কাজ করে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। মুসলিম হয়ে জন্ম নেয়াই কি ভারতে অপরাধ? এমন প্রশ্ন উঠেছে সম্প্রতি নতুন করে আবারও মুসলিম গ্রেফতার, নির্যাতন আর দমন পীড়নের কারণে, যার শুরু গেল মাসে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় আই লাভ মোহাম্মদ লেখাকে কেন্দ্র করে। এ ঘটনার পর উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, এমন মুম্বাইতেও নতুন করে টার্গেট করা হচ্ছে মুসলমানদের। প্রশ্ন উঠেছে, হিন্দুত্ববাদী বিজেপি সরকারের আমলে ভারতের মুসলিমরা রাজনৈতিক বলির শিকার হচ্ছে। মোদী সরকার কি মুসলিম খেদাও অভিযান জোরালো করছে? কোথায় যাবে দেশটির মুসলিমরা? নিজ দেশে নিরাপত্তাহীনতায় কেন তারা? কি বলছেন বিশ্লেষকরা? বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। মুসলমান হয়ে জন্ম নেয়াই যেন এখন ভারতে এক ধরনের অপরাধ। নতুন করে ভারতে কয়েক হাজার মুসলিমকে গ্রেফতার, নির্যাতন ও ঘরবাড়ি গুড়িয়ে দেওয়ার ঘটনার পর এমন শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, নয়া মুসলিম দমন নিপীড়নকে ঘিরে খোদ ভারতেই চলছে তুমুল বিতর্ক। এখনও থেমে থেমে চলছে গ্রেফতার, মামলা দায়ের আর নির্যাতনের ঘটনা। সাম্প্রতিক সময়ে মুসলিম গ্রেফতারের ঘটনার শুরু গেল সেপ্টেম্বরে আই লাভ মোহাম্মদ বলার কারণে। উত্তরপ্রদেশ থেকে শুরু করে মুম্বাই, বিভিন্ন শহর ও রাজ্যে চলছে মুসলিম ধরপাকড়। এর জেরে ক্ষোভে ফুঁসে উঠেছে ভারতের মুসলিমরা। প্রশ্ন উঠেছে, কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার ক্ষমতা যাওয়ার পর থেকে কেন বাড়ছে মুসলিম নির্যাতন? আই লাভ মোহাম্মদ বলার কারণে কেন মুসলিমদের গ্রেফতার করা হচ্ছে? ভারতে মুসলিম হয়ে জন্ম নেয়াই কি অপরাধ? তারা কি তাদের প্রিয় নবী মোহাম্মদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারবে না? তাহলে কি ভারতের 30 কোটি মুসলমানের বিরুদ্ধেই মামলা করা হবে? ভারতে মুসলিম নির্যাতন আর কতদিন চলবে? নতুন করে মুসলমানদের আটক ও নির্যাতনের শুরু গেল সেপ্টেম্বর উত্তরপ্রদেশের কানপুর শহরে ঈদে মিলাদুন্নবী পালনের সময় আই লাভ মোহাম্মদ বা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে লেখা ব্যানার ও শোভাযাত্রা ঘিরে। সে সময় দমন নিপীড়ন চালিয়েছে বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন। গ্রেপ্তার ও মামলা করা হয়েছে 3000-এর বেশি মুসলিমদের বিরুদ্ধে। ভেঙে গুড়িয়ে দেওয়া হয় বাড়িঘর। গ্রেফতারের কারণ হিসেবে কট্টর হিন্দুত্ববাদী বিজেপি সরকার বলছে, আই লাভ মোহাম্মদ বলায় জনশৃঙ্খলা হুমকির মুখে পড়ে। কেবল উত্তরপ্রদেশ নয়, শুভাকাঙ্ক্ষীরা আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার নিয়ে সড়কে নামে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাট আর মুম্বাই শহরেও। সেসব শোভাযাত্রাকে কেন্দ্র করে মুসলিমদের আটক করা হয়। বিশ্লেষকরা বলছেন, মূলত 2014 সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ভারতে বেড়েছে মুসলিম নির্যাতন। এক পরিসংখ্যান অনুযায়ী 2022 সালে এপ্রিল থেকে জুনের মধ্যে সংখ্যালঘু মুসলিমদের টার্গেট করে 128টি অবকাঠামো গুড়িয়ে দেয় বিজেপি সরকার। বেশিরভাগ সময়ই এ ধরনের ধ্বংসযজ্ঞ চালানো হয় কোনো আগাম আইনি নোটিশ ছাড়াই। এছাড়া 2022 সাল থেকে 2023 সাল পর্যন্ত ভারত জুড়ে 1 লাখের বেশি বাড়ি ভেঙে ফেলা হয়। এতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 50,000 সংখ্যালঘু, যাদের একটি বড় অংশই মুসলিম। বুলডোজার নীতির জন্মদাতা উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 2017 সালে ক্ষমতায় এসে তিনি এটির প্রচলন ঘটান। ভারতের নরেন্দ্র মোদীর শাসনামলে মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করার চেষ্টা চলছে। ভারতীয় মুসলিমদের পক্ষ থেকে এমন অভিযোগও রয়েছে। আর বিজেপির এই আদর্শ আরএসএস বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আদর্শেরই প্রতিফলন। আরএসএস এর মূল লক্ষ্য ভারতে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর তাই রাজনৈতিক স্বার্থে মুসলিমদের ওপর এই নির্যাতন চালানো হচ্ছে বলে অভিযোগ অনেকের। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মুসলিমদের ওপর নির্যাতন ও ধ্বংসযজ্ঞকে বেআইনি ও বৈষম্যমূলক হিসেবে অভিহিত করে আসছে। তাতেও কমছে না ভারতের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের হার। প্রশ্ন উঠেছে, মোদী সরকার কি মুসলিমবিহীন ভারত চান? আর এসব কারণে কি মুসলিম নির্যাতন আর হয়রানি চলছে? হিন্দু ভোট ব্যাংক বাড়াতে, তাদের খুশি করতে, কিংবা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করাই বিজেপির প্রধান উদ্দেশ্য কি? শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়া শুরু করেছে এক বিশাল পরমাণু মহড়া। এই প্রস্তুতি অভিযানে একযোগে ভূমি, সমুদ্র ও আকাশ থেকে উৎক্ষেপণ করা হয় ব্যালিস্টিক মিসাইল। ট্রাম্পের সাথে বৈঠক বাতিলের ঠিক পরদিনই এই শক্তি প্রদর্শনে নড়ে চড়ে বসেছে ন্যাটো জোট। বিশ্লেষকদের মতে এটি শুধুই সামরিক অনুশীলন নয়, বরং পশ্চিমাদের উদ্দেশ্যে রুশ প্রেসিডেন্টের স্পষ্ট রাজনৈতিক হুঁশিয়ারি। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত।
পশ্চিমাদের বুকে কাঁপন ধরিয়ে সামরিক মহড়ায় গর্জে উঠল রাশিয়ার পারমাণবিক বাহিনী। এই প্রস্তুতি অভিযানে সরাসরি নেতৃত্ব দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরমাণু অস্ত্রের অনুশীলনে একযোগে ভূমি, সমুদ্র, আকাশ ৩ দিক থেকে উৎক্ষেপণ করা হয় ইয়ার্স ও সিনেভা ব্যালিস্টিক মিসাইল। সঙ্গে যোগ দেয় দূরপাল্লার M95 MS বোমারু বিমান। পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক স্থগিতের একদিন পরেই সর্বাত্মক শক্তি পরীক্ষার মধ্য দিয়ে শত্রুদের হুঁশিয়ারি দিল ক্রেমলিন। পুতিন যেন পরিষ্কার জানিয়ে দিলেন, কূটনীতির চাকা থেমে গেলে পারমাণবিক শক্তি দেখাতে পিছু হটবে না মস্কো। ন্যাটো ও মার্কিন মিত্রদের পাল্টা পদক্ষেপের আশঙ্কায় প্রশ্ন উঠেছে, বিশ্বজুড়ে কি শুরু হতে যাচ্ছে নতুন পারমাণবিক সংকটের যুগ? প্রস্তুতি অভিযানে সমরাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করেছে রাশিয়ার কৌশলগত পারমাণবিক বাহিনী। মস্কোর পক্ষ থেকে নিউক্লিয়ার রেডিনেস ড্রিলকে পূর্ব পরিকল্পিত বলা হয়েছে ঠিকই, কিন্তু ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধ ও ট্রাম্প পুতিনের সাম্প্রতিক শীতল সম্পর্কের জেরে এই প্রশিক্ষণ অভিযান পশ্চিমা দেশগুলোতে ছড়িয়েছে চাপা আতঙ্ক। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, রুশ প্রেসিডেন্ট নিজেই সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফকে মহড়াটি পরিচালনার অনুমতি প্রদান করছেন। আমরা একটি নির্ধারিত প্রশিক্ষণ পরিচালনা করছি। আমি জোর দিয়ে বলছি, পারমাণবিক বাহিনীর ব্যবস্থাপনা নিয়ে এটি একটি পূর্ব নির্ধারিত প্রশিক্ষণ, যেমনটা প্রতিরক্ষা মন্ত্রী এখনই জানিয়েছেন। চলুন কাজ শুরু করি। এখন বক্তব্য রাখবেন রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি ভ্যাসিলিয়েভিচ গেরাসিমভ। অনুগ্রহ করে শুরু করুন। পুতিনের বক্তব্য শেষ হতেই কথা শুরু করেন জেনারেল ভ্যালেরি গেরাসিমভ। পারমাণবিক বাহিনীর মহড়ায় কোন ধরনের অস্ত্র থাকবে, কোন কোন ঘাঁটি থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হবে, সেসব নিয়ে নির্দেশনা প্রদান করেন জেনারেল ভ্যালেরি। এই প্রশিক্ষণ অভিযানের সময় পারমাণবিক অস্ত্র মোতায়েনের অনুমোদন প্রক্রিয়া পরীক্ষা করা হচ্ছে। বাস্তব অনুশীলনে অংশ নেবে ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য ইয়ার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, উত্তর নৌবহরের ব্রিয়াং সাবমেরিন এবং M95 MS বোমারু বিমান। পারমাণবিক শক্তি পরীক্ষায় নির্ধারিত সব ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ সফল হয়েছে, এমনটাই জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার বহুল আলোচিত নিউ স্টার্ট চুক্তি নিয়ে সতর্ক করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মস্কো সাফ জানিয়েছে, পরমাণু অস্ত্র সীমিতকরণ চুক্তি থেকে ওয়াশিংটন সরে গেলে একতরফা সংযম দেখাবে না তারা। রুশ নিউক্লিয়ার রেডিনেস ড্রিল নিয়ে পশ্চিমা নেতারা প্রকাশ্যে স্বস্তির ভান করছেন, তবে একই সময়ে ন্যাটোও চালিয়েছে প্রতিরক্ষা মহড়া। চলমান উত্তেজনার আগুনে ঘি ঢেলে পুতিন আবারও প্রমাণ করলেন, ভয় দেখানোর রাজনীতি তিনি ভালোই বোঝেন। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের সাথে যুক্ত করার অভিসন্ধি নিয়ে ব্যাপক বিতর্কিত একটি বিল পাশ করেছে ইসরায়েল পার্লামেন্ট। এটিকে বিপজ্জনক পদক্ষেপ উল্লেখ করে কড়া সতর্কবার্তা পাঠিয়েছে আমেরিকা, আর তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও জর্ডান। হিজল জবাইরের ডেস্ক রিপোর্ট। মাত্র কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেয়া হবে না। তার সেই ঘোষণাকে ছুঁড়ে ফেলে এবার পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাশ করল ইসরায়েলের উগ্রপন্থী দলগুলো। বিলটি পাশের ক্ষেত্রে এটি ছিল প্রথম ধাপ। আইন হিসেবে কার্যকর হওয়ার আগে মোট 4টি ধাপ অতিক্রম করতে হবে একে। পূর্ণাঙ্গভাবে এই বিল পাশ হলে ফিলিস্তিনের এই ভূখণ্ড ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হবে এবং তাতে কার্যকর হবে ইসরায়েলের সার্বভৌমত্ব। বিশ্লেষকরা বলছেন, এটি এক কথায় ফিলিস্তিন দখলের পায়তারা, যা সরাসরি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির বিরোধিতা সত্ত্বেও 120 আসনের নেসেটে 25-24 ভোটে বিলটি পাশ হয়। এক বিবৃতিতে নেতানিয়াহুর লিকুদ পার্টি বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে লিকুদ পার্টির সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যে বিরোধীরা উস্কানিমূলক এক পদক্ষেপ হিসেবে এই বিল পাশ করেছে। নেতানিয়াহুর জোটের অংশীদার জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের নেতৃত্বাধীন জিউইশ পাওয়ার এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের নেতৃত্বাধীন রিলিজিয়াস জায়োনিজম দলের কিছু সদস্য বিলের পক্ষে ভোট দেন। বিল পাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে স্মোট্রিচ লেখেন, জনগণ ইতোমধ্যে তাদের মত দিয়েছে। আমাদের পূর্বপুরুষদের উত্তরাধিকার জুদিয়া ও সামারিয়ার সম্পূর্ণ ভূখণ্ডে পূর্ণ সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সময় এসেছে।
বিশ্লেষকরা বলছেন, অধিকৃত পশ্চিম তীর ইসরায়েলের সাথে সংযুক্ত করার অর্থ হল জাতিসংঘের প্রস্তাবনায় উল্লেখিত ইসরায়েল ফিলিস্তিন 2 রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে শেষ করে দেয়া। এদিকে এই বিল পাশের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জেরুজালেম ও গাজা উপত্যকা এবং পশ্চিম তীরের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড একটি অবিচ্ছিন্ন ভৌগোলিক এলাকা। এর ওপর ইসরায়েলের কোনো প্রকার সার্বভৌমত্ব নেই। তাৎক্ষণিকভাবে এই বিলের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, কাতার ও জর্ডান। সবচেয়ে কড়া ভাষায় কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এটি ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক অধিকারের প্রকাশ্য লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি চ্যালেঞ্জ। সৌদি আরব জানিয়েছে, ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের পরিচালিত সব ধরনের বসতি সম্প্রসারণ ও দখলদারি তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে। এদিকে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বিরোধিতা সত্ত্বেও এমন বিতর্কিত বিল পাশের ঘটনায় কড়া সতর্কবার্তা পাঠিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরায়েলকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি মার্কো রুবিও বলেছেন, ইসরায়েলের পার্লামেন্ট যেসব পদক্ষেপ গ্রহণ করেছে এবং ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরে যে নৃশংসতা চালাচ্ছে তা গাজা শান্তি চুক্তির জন্য হুমকি। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পদক্ষেপকে একটি বিপদসীমা বলে উল্লেখ করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের মধ্যস্থতায় কেবলই গাজা চুক্তি হলো, এটি এখনো নাজুক অবস্থায় রয়েছে। এসব স্মরণ করিয়ে দিয়ে রুবিও বলেন, যুক্তরাষ্ট্র এখন গাজায় স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সেনা ও অর্থ প্রদানে কয়েকটি আরব ও ইসলামী দেশকে যুক্ত করার চেষ্টা করছে। এই মুহূর্তে এমন বিল পাশ করার ফল নেতিবাচক হবে বলেই আমরা মনে করছি। আমাদের অর্জনকে অস্থিতিশীল করে তুলতে পারে এমন যে কোনো কিছু নিয়ে আমরা উদ্বিগ্ন। বিশ্লেষকরা বলছেন, বারবার ইসরায়েলের দিক থেকে তার ভাবমূর্তি নষ্টের চেষ্টাকে ভালোভাবে নেয়ার কথা নয় ট্রাম্পের। পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করতে দেয়া হবে না, তার এমন ওয়াদাকে কট্টরপন্থী ইসরায়েলিরা সম্মান জানাচ্ছে না। এটি মার্কিন প্রেসিডেন্টের জন্য সত্যিই বিব্রতকর। এ অবস্থায় ট্রাম্প নিজের সম্মান রক্ষায় আগামীতে কি করেন তাই দেখার বিষয়। হিজল জোবায়ের, বাংলা ভিশন। গাজার মতোই রুশ ইউক্রেন যুদ্ধ থামানোর ঘোষণা দিয়েও ব্যর্থ হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক বাতিল হওয়ার পর যুদ্ধ থামাতো দূরে থাক, বরং ভয়ঙ্কর রূপ নিচ্ছে পরিস্থিতি। বুধবার প্রকাশিত ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক নিবন্ধের বিশ্লেষণে এমন তথ্যই উঠে এসেছে। মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্ট। গত বছর নির্বাচনী প্রচারণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে ইউক্রেন যুদ্ধ কয়েক ঘন্টার মধ্যেই শেষ করতে পারবেন। সে সময় এমন দৃঢ় বক্তব্যের জন্য ট্রাম্পকে অনেকে বাহবা দিলেও বাস্তবতা একেবারেই উল্টো। 3 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধ তো নয়ই, বরং রূপ নিচ্ছে আরও ভয়ঙ্কর এক যুদ্ধে। চলতি মাসের শুরুর দিকে মিশরে একত্রিত হন ট্রাম্প সহ 20টিরও বেশি দেশের সরকার প্রধান। গাজা যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে তৃপ্তির ঢেকুর তুলে সে সময় ট্রাম্প বলেছিলেন, এবার আমাদের রাশিয়ার বিষয়টা মীমাংসা করতে হবে। ফলে অনেকেই ধারণা করছিলেন গাজার মতো হয়তো ইউক্রেন যুদ্ধ বন্ধেও কার্যকর ভূমিকা রাখতে পারবেন ট্রাম্প। তবে সেই ধারণাকে বাস্তবে রূপ দিতে ব্যর্থ হচ্ছেন তিনি। পূর্বের দাবি থেকে সরে এসে ট্রাম্প স্বীকার করছেন, এই যুদ্ধ থামানো তার কল্পনার চেয়েও কঠিন কাজ। 22 অক্টোবর ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক নিবন্ধে তুলে ধরা হয় ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের ব্যর্থতার চিত্র। নিবন্ধে বলা হয়, গাজা ইস্যুতে ট্রাম্প ও তার দল যে অনুকূল পরিস্থিতি পেয়েছিলেন তা ইউক্রেন যুদ্ধে ফের সৃষ্টি করা কঠিন। গাজা চুক্তি সম্ভব হয়েছিল মূলত ইসরায়েলের এক অপ্রত্যাশিত ভুল পদক্ষেপের কারণে, আর সেটি ছিল কাতারে হামাসের আলোচকদের ওপর হামলা। এতে যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা ক্ষুব্ধ হয়। একই সঙ্গে এই হামলা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর ওপর ট্রাম্পের চাপ প্রয়োগের পথ খুলে দেয়, যা শেষ পর্যন্ত একটি যুদ্ধবিরতি চুক্তির পথে এগোয়। ইসরায়েলিদের মধ্যে ট্রাম্প এখন নেতানিয়াহুর চেয়েও জনপ্রিয়, ফলে ইসরায়েলের ওপর তার প্রভাবও অনেক বেশি। এর সঙ্গে যুক্ত হয়েছে আরব বিশ্বের কয়েকটি প্রধান দেশের সঙ্গে তার ব্যবসায়িক ও রাজনৈতিক সম্পর্ক। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ট্রাম্পের কূটনৈতিক প্রভাব ছিল যথেষ্ট শক্তিশালী।
কিন্তু ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে ট্রাম্পের সে ধরনের কোনো প্রভাব বলয় নেই। বুদাপেস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হওয়ার কথা থাকলেও সেটি স্থগিত করা হয়েছে। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ক্রেমলিনের উপর চাপ বাড়ানোর পথেই হাঁটছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প রাশিয়ার জ্বালানি রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং ইউক্রেনকে দূরপাল্লার অস্ত্র দেওয়ার হুমকি দিয়েছেন। এরই মধ্যে রাশিয়ার দুই বৃহত্তম তেল কোম্পানি রসনেফট ও লুকওয়েলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে নিষেধাজ্ঞার এসব পুরনো অস্ত্র যুদ্ধ বন্ধে তেমন কাজে আসছে না। রাশিয়াকে থামাতে মার্কিন এসব নিষেধাজ্ঞা যথেষ্ট কার্যকরী ভূমিকা রাখতে পারছে না, কারণ ভ্লাদিমির পুতিন কয়েক মাসের মধ্যেই নিষেধাজ্ঞা এড়িয়ে যাওয়ার উপায় খুঁজে বের করবেন। নিষেধাজ্ঞার পদক্ষেপ অবশ্যই ইতিবাচক, কিন্তু ততটা শক্তিশালী নয়। পুতিনের কার্যক্রম দেখে মনে হচ্ছে না তিনি যুদ্ধ বন্ধ করতে ইচ্ছুক। রাশিয়াকে থামাতে ট্রাম্পের আরও শক্ত পদক্ষেপ এবং চাপ প্রয়োগ করতে হবে। তবে ট্রাম্প বুঝতে পারছেন, এমন করলে যুদ্ধের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। ট্রাম্প প্রায়ই নিজের চুক্তি করার দক্ষতা নিয়ে গর্ব করেন। তিনি দাবি করেন, সামনাসামনি বৈঠকেই তিনি সমাধান বের করে ফেলতে পারবেন। কিন্তু পুতিন ও জেলেনস্কির সঙ্গে তার বৈঠকগুলোর কোনোটি যুদ্ধ বন্ধের সমাধান বের করতে পারেনি। বিশ্লেষকদের মতে, পুতিন হয়তো ট্রাম্পের এই চুক্তির নেশা ও মুখোমুখি আলোচনার প্রতি অগাধ বিশ্বাসকে নিজের পক্ষেই ব্যবহার করছেন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এদিকে এবারে রাশিয়ার দুটি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রাশিয়ার হামলা বন্ধে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশাবাদী ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সামরিক জোট ন্যাটো। ইউক্রেনের রুশ হামলায় শিশুসহ অন্তত 7 জনকে হত্যা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সম্ভাব্য বৈঠক বাতিলের দিনই নিষেধাজ্ঞার ঘোষণা এলো। এতে পুতিন আরও নমনীয় হবেন বলে মনে করছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের দাবি, যুদ্ধ থামাতে সমঝোতার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের বৈঠকে এই পদক্ষেপের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছে ন্যাটো মহাসচিব মার্ক রুট। বলেছেন, যুদ্ধ থামাতে পুতিনের উপর চাপ তৈরি করবে এটি। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন জানিয়েছেন, অনর্থক যুদ্ধ বন্ধের আহ্বান পুতিন বারবার প্রত্যাখ্যান করায় এমন পদক্ষেপের প্রয়োজন ছিল। নতুন মার্কিন নিষেধাজ্ঞার শিকার রাশিয়ার রসনেফট ও লুকওয়েল প্রতিদিন প্রায় 31 লাখ ব্যারেল তেল বিশ্ববাজারে রপ্তানি করে। রাশিয়ার মোট তেল উৎপাদনের প্রায় অর্ধেকের যোগানদাতা রসনেফট। গত সপ্তাহে যুক্তরাজ্য রাশিয়ার এই দুই কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। কিডনি প্রতিস্থাপনে এক যুগান্তকারী আবিষ্কার করল কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয় ও টরন্টো জেনারেল হাসপাতালের গবেষকরা। রক্তের গ্রুপ না মিললেও প্রতিস্থাপন করা যাবে কিডনি। ফলে বিশ্বজুড়ে বছরে যে 2 লাখ কিডনি রোগী মৃত্যুবরণ করেন, তাদের সামনে এসেছে বেঁচে থাকার এক নতুন আশা। কিভাবে কাজ করে এই প্রযুক্তি, কতটা নিরাপদ, ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। কিডনি প্রতিস্থাপনে যুগান্তকারী সাফল্য অর্জন করেছে বিজ্ঞানীরা। সম্প্রতি তারা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে রক্তের গ্রুপ না মিললেও সম্ভব হবে প্রতিস্থাপন। অর্থাৎ এখন যে কোনো কিডনিকে ইউনিভার্সাল কিডনি বা সার্বজনীন কিডনিতে রূপান্তর করা সম্ভব, যা যে কোনো রক্তের গ্রুপের রোগীর শরীরে প্রতিস্থাপন করা যাবে। এই সাফল্য চিকিৎসা বিজ্ঞানে এক নতুন যুগের সূচনা করতে পারে। বিশ্বজুড়ে লাখ লাখ কিডনি রোগীর জন্য এটি হতে পারে আশার আলো। সায়েন্স অ্যালার্টে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিজ্ঞানীরা এক বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এ রক্তের গ্রুপের একটি কিডনিকে ও টাইপে রূপান্তর করেছেন, যা সব ধরনের রক্তের গ্রুপের সঙ্গে মিলে যায়। গবেষণাটি পরিচালনা করেছেন কানাডার টরন্টো ইউনিভার্সিটি ও টরন্টো জেনারেল হাসপাতালের একদল বিজ্ঞানী। তারা কিডনির রক্তনালীতে থাকা বিশেষ ধরনের এনজাইম ব্যবহার করে রক্তের গ্রুপ নির্ধারণ করা প্রোটিন মুছে দেন। ফলে কিডনিটি আর নির্দিষ্ট কোনো রক্তের গ্রুপের সঙ্গে সীমাবদ্ধ থাকে না, বরং সার্বজনীন হয়ে ওঠে। লাইফ সায়েন্সে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রথমে এই প্রযুক্তি ব্রেইন ডেড এক ডোনারের কিডনিতে প্রয়োগ করা হয়। এরপর তা কৃত্রিমভাবে মানুষের রক্ত প্রবাহের মতো পরিবেশে পরীক্ষা করা হয়, যেখানে দেখা যায় পরিবর্তিত কিডনি কোনো প্রতিক্রিয়া দেখায়নি। অর্থাৎ প্রতিস্থাপনের সময় রোগীর শরীর কিডনিকে অচেনা বলে আক্রমণ করেনি, যা সাধারণত রক্তের গ্রুপ না মিললে ঘটে। মেডিকেল ব্রিফের তথ্য মতে এটি এখন পর্যন্ত মানুষের দেহে সীমিতভাবে পরীক্ষিত হলেও ফলাফল অত্যন্ত আশাব্যঞ্জক। গবেষকরা জানান, কিডনিটি মানুষের দেহে কার্যকরভাবে কাজ করতে সক্ষম এবং তেমন কোনো বড় সমস্যাও দেখা দেয়নি।
যদিও এটি এখনও ক্লিনিক্যাল পর্যায়ে প্রাথমিক ধাপ, তবুও বিজ্ঞানীরা আশা করছেন আগামী কয়েক বছরের মধ্যে এই প্রযুক্তি মানুষের শরীরে নিয়মিতভাবে ব্যবহার করা যাবে। অনেকেই প্রশ্ন তুলেছেন, এটি কি কোনো কৃত্রিম কিডনি? উত্তর হচ্ছে না, এটি কোনো কৃত্রিম বা ল্যাব নির্মিত অঙ্গ নয়, বরং সম্পূর্ণ প্রাকৃতিক কিডনি যা বিশেষ জৈব প্রযুক্তির মাধ্যমে পরিবর্তিত করা হয়েছে। নেচার জার্নালে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, বিজ্ঞানীরা এনজাইম ও বায়োকেমিক্যাল প্রক্রিয়া ব্যবহার করে এটিকে রক্তের গ্রুপ নিরপেক্ষ করে ফেলেছে, ফলে যে কোনো ব্যক্তির শরীরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এই কিডনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে বর্তমানে প্রায় ৮০ লাখ মানুষ কিডনি বিকলতায় ভুগছেন, যাদের অনেকেরই জীবন বাঁচাতে প্রতিস্থাপন প্রয়োজন। প্রতি বছর প্রায় ২ লাখ রোগী কিডনি প্রতিস্থাপনের অপেক্ষায় মারা যান, কারণ উপযুক্ত ডোনার খুঁজে পাওয়া যায় না। অনেকে বাঁচার আশায় বছরের পর বছর ডায়ালিসিসের সাহায্য নেন, যা শুধু কষ্টদায়কই নয়, বরং ব্যয়বহুলও। এই প্রেক্ষাপটে ইউনিভার্সাল কিডনি প্রযুক্তি বাস্তবায়িত হলে অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন আসবে। রক্তের গ্রুপ মিলানোর বাধা না থাকলে ডোনার পাওয়ার সুযোগ কয়েক গুণ বাড়বে এবং হাজার হাজার প্রাণ বাঁচানো সম্ভব হবে বলে মনে করছেন চিকিৎসকরা। চিকিৎসা বিজ্ঞানে এমন আবিষ্কার খুবই বিরল। টরন্টো বিশ্ববিদ্যালয়ের এই ইউনিভার্সাল কিডনি প্রকল্প সেই ব্যতিক্রমী উদাহরণগুলোর একটি। এখনও এটি গবেষণার প্রাথমিক স্তরে থাকলেও যদি সব ধাপ সফলভাবে সম্পন্ন হয় এবং আন্তর্জাতিক অনুমোদন মেলে, তবে এটি হবে কিডনি প্রতিস্থাপনের ইতিহাসে এক বিশাল মাইলফলক। প্রতিদিন যে অসংখ্য মানুষ কিডনি বিকল হওয়ায় জীবন হারান, তাদেরকে এই প্রযুক্তি দিতে পারে নতুন আশা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। টানা উত্থানের পর রেকর্ড পতনের মুখে পড়েছে স্বর্ণের দাম। বিশ্ববাজারে রেকর্ড পতনের প্রভাবে দেশের স্বর্ণের বাজারে দাম ভরিতে কমেছে ৮,০০০ টাকার বেশি, যা গত ১২ বছরের মধ্যে ভরি প্রতি স্বর্ণের দামের রেকর্ড পতন। চলতি বছর স্বর্ণের দর সামগ্রিকভাবে ৫৭% পর্যন্ত বাড়লেও বুধবার এটি পড়তির দিকে মোড় নেয়। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশ্ববাজারে পড়েছে রূপার দামও। বুধবার একদিনের সর্বোচ্চ দর পতনের রেকর্ড গড়ে আন্তর্জাতিক স্বর্ণের বাজার। বৃহস্পতিবার সকালে আউন্স প্রতি স্বর্ণের দাম ০.২% কমে ৪,০৮৪ মার্কিন ডলারের কাছাকাছি নেমেছে। স্বর্ণের এই দরপতনের পেছনে ডলারের শক্তিশালী অবস্থান আর ভূ রাজনৈতিক স্থিতিশীলতার জোরালো ভূমিকা আছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। তাদের মতে বৈশ্বিক সংঘাত ও উত্তেজনা প্রশমিত হওয়ায় বিনিয়োগে নিরাপদ আশ্রয় স্বর্ণের প্রতি আগ্রহ কমেছে। বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য আলোচনায় ইতিবাচক অগ্রগতিও দরপতনে ভূমিকা রেখেছে। সার্বিক বিচারে স্বর্ণের দামে নিম্নমুখী ধারা অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।